একদিকে যখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিধানসভায় স্পিকারের সঙ্গে দেখা করতে গেছেন, ঠিক তার কিছু পরেই ধর্মতলায় ওয়াই চ্যানেলে ধর্নায় যোগ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বহিষ্কৃত দুজনকে বাদ দিলে এই মুহূর্তে তৃণমূলের বিধায়কের সংখ্যা ৭৮। অন্যদিকে লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে ৪১ জন সাংসদ রয়েছে। কিন্তু কি আশ্চর্য দেখুন, এদিনের এই ধর্নায় মমতার পাশে দেখা যায় মাত্র ৫ জন বিধায়ককে, গুটি কয়েক সাংসদকে। কালীঘাটে বৈঠকের পর এই ধর্না মঞ্চে এই অনুপস্থিতি কি ফের একবার প্রমাণ করে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর থেকে আস্থা হারিয়েছে তার দলের বিধায়ক এবং সাংসদরা? এই আবহে আবার কলকাতা পুরসভার মেয়র পরিষদ, এই মেয়র পরিষদ পদ থেকেই ইস্তফা দিয়ে দিয়েছেন তারক সিং, যা তৃণমূলের ভাঙনের জল্পনাকে আরও জোরদার করে দিয়েছে। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার শোভনদেব চট্টোপাধ্যায়কেই বিরোধী দলনেতা করার জন্য স্পিকারের কাছে চিঠিও পাঠিয়েছে। বিধায়ক কুণাল ঘোষ সেই চিঠি নিয়ে মঙ্গলবার বিধানসভায় গেলেও স্পিকার উপস্থিত না থাকায় সেই চিঠি জমা করতে পারেননি। জানেন কি ওই চিঠিতে কার সই ছিল? দলের সাধারণ সম্পাদক হিসেবে সই ছিল সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু এমনই একটি চিঠির প্রেক্ষিতেই তো ওই সই জালের অভিযোগ উঠেছে, আর সেখানে নাম জড়িয়েছে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই। যদি সই জাল প্রমাণিত হয় এবং তাতে ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় যুক্ত থাকেন, তাহলে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ পদটাও চলে যেতে পারে, যে সম্ভাবনা ক্রমেই কিন্তু প্রবল হচ্ছে বাংলায় মহারাষ্ট্র মডেল অ্যাপ্লাই হওয়ার। কিন্তু কি এই মহারাষ্ট্র মডেল? দেখুন, এই মহারাষ্ট্র মডেল বলতে অনেকেই ওই শিন্ডে মডেলের কথাই বলছেন, কিন্তু আসলে মহারাষ্ট্রে দুটি মডেল রয়েছে। একটি যদি ওই শিন্ডে মডেল হয়, তবে অন্যটি আবার পাওয়ার মডেল। 2019 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি এবং শিবসেনা এই জোট জিতলেও দুপক্ষের মধ্যে বিবাদ শুরু হয়। আর ঠিক সেই সময় প্রথমে শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার বিজেপিকে সমর্থন করে। 2019 সালের 23শে নভেম্বর ভোরবেলায় এনসিপি নেতা অজিত পাওয়ারকে সঙ্গে নিয়ে বিজেপির দেবেন্দ্র ফডনবিস সরকার গঠন করেছিল। তবে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না থাকায় 80 ঘন্টার মাথাতেই সেই সরকার পড়ে যায়। এরপর শিবসেনাকে সমর্থন করে শরদ পাওয়ারের এনসিপি এবং কংগ্রেস। 2022 সালের জুন মাস পর্যন্ত ওই জোট সরকার চালায়। কিন্তু তারপর শিবসেনা থেকে বেরিয়ে আসেন একনাথ শিন্ডে, যার ফলে উদ্ধব ঠাকরের সরকারের পতন ঘটে। শুধু তাই নয়, যে বালাসাহেব ঠাকরে শিবসেনা তৈরি করেছিলেন, যার প্রতীক ছিল তীরধনুক, বালাসাহেবের পুত্র হওয়া সত্ত্বেও দলের সেই নাম এবং প্রতীক হারান উদ্ধব ঠাকরে। 2023 সালের ফেব্রুয়ারি মাসে ভারতের নির্বাচন কমিশন শিন্ডে গোষ্ঠীকেই আসল শিবসেনা দল হিসেবে স্বীকৃতি দেয় এবং তাদের দলীয় প্রতীক ওই তীর ধনুক বরাদ্দ করে। ঠিক একইভাবে আবার 2রা জুলাই 2023 সালে সেই শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার এনসিপির 40 জনেরও বেশি বিধায়ক নিয়ে বেরিয়ে যায় এবং ওই একনাথ শিন্ডের নেতৃত্বাধীন রাজ্য সরকারে যোগ দেয় এবং উপমুখ্যমন্ত্রী হন। এক্ষেত্রেও শরদ পাওয়ার এনসিপি তৈরি করলেও তাদের প্রতীক ওই ঘড়ি হলেও নির্বাচন কমিশন 2024-এর ফেব্রুয়ারিতে অজিত পাওয়ারের নেতৃত্বাধীন গোষ্ঠীকেই আসল এনসিপি বলে রায় দেয় এবং তাদেরকেই ঘড়ি প্রতীকটি বরাদ্দ করে। আসলে এই একনাথ শিন্ডে হোক কিংবা অজিত পাওয়ার, দুজনের কাছেই ছিল দলীয় বিধায়কদের 2/3 বেশি সমর্থন। আসলে নিয়ম অনুসারে কোনো একটি রাজনৈতিক দল ভাঙলে নির্বাচন কমিশন মূলত আইনসভায়, মানে ওই বিধানসভা বা লোকসভায় কার কতজন নির্বাচিত প্রতিনিধি রয়েছে তা যাচাই করে। অজিত পাওয়ার এবং একনাথ শিন্ডে উভয়ের পাশেই অর্ধেকের বেশি বিধায়ক এবং সাংসদের সমর্থন থাকায় তাদের দিকেই চলে গিয়েছিল ওই প্রতীক এবং দলের নাম। আর তাই তারা ওই এনসিপি এবং শিবসেনা যেমন দলটির নাম পেয়েছিল, তেমন আবার প্রতীক হিসেবে ঘড়ি এবং তীরধনুক তাদের দখলেই চলে যায়। শরদ পাওয়ার এবং উদ্ধব ঠাকরেকে পরবর্তীতে নতুন নাম এবং প্রতীক নিয়ে নিজেদের দল পুনর্গঠন করতে হয়েছিল।
এই মুহূর্তে তাই বাংলার বুকে সেই মহারাষ্ট্র মডেল ব্যবহার হতে পারে বলেই মনে করা হচ্ছে। যদি 2/3 বিধায়ক এবং সংসদকে নিজেদের দিকে নিয়ে আসতে পারে ওই ঋতব্রতরা, তবে কিন্তু নাম হিসেবে তৃণমূল কংগ্রেস এবং প্রতীক হিসেবে ওই ঘাসফুল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়া হতে পারে। আর এমনটা হলে মমতা বন্দ্যোপাধ্যায়কেই তখন দলের জন্য নতুন নাম ভাবতে হবে এবং নতুন প্রতীক ঠিক করতে হবে।